5 তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক কোর্সে হয়ে যাবে, রাজ্যপালের হাতে শাসন ক্ষমতা চলে যাবে। যে শুভেন্দুবাবুই ঠিক করে দিচ্ছেন রাষ্ট্রপতি শাসন জারি হবে কিনা। ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের রাষ্ট্রপতি, ভারতবর্ষের সংসদ, কোনো কিছুর দাম নেই। সমস্ত কিছু বিজেপির নেতারা ঠিক করে দেবেন কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন হবে, কোন রাজ্যে হবে না। মণিপুরে দীর্ঘদিন ধরে এত মানুষের প্রাণ গেল, এত মানুষ আহত হলো, দুজন ভারতের সভ্যতার কলঙ্কজনক ইতিহাস হলো, দুজন তরুণীকে নগ্নভাবে রাজবাবু বলেছেন, এতেই আমরা ধন্য হয়েছি। দেশের মানুষ জানে বিজেপি সংবিধান সম্পর্কে কি মনোভাব পোষণ করে। যদি সংবিধানের কথা তাদের মাথায় থাকতো, তাহলে মুখ্য নির্বাচনী আধিকারিককে যে প্রথম কথা নিয়োগ করার যে পদ্ধতি, সেই পদ্ধতি তারা বদলে ফেললো কেন? সেখানে এমনভাবে রাখা ছিল যাতে একটা ভারসাম্য বজায় থাকে। প্রধানমন্ত্রী থাকবেন, দেশের মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলনেতা থাকবেন এবং সর্বোচ্চ আদালতের চিফ জাস্টিস থাকবেন। এই হচ্ছে ফরমেশন ছিল। সেখান থেকে বদলে দেওয়া হলো, বদলে দিয়ে জুডিশিয়ালকে বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে নিরপেক্ষতা কোথায় গেল? দুজন সরকারের লোক থাকবে, একজন বিরোধী দলের। সবসময়তেই 2:1 তারাই জিতে যাবে। যার ফলে তাদের পছন্দ মতো আধিকারিককে নির্বাচন কমিশনে বসিয়ে নির্বাচন কমিশনটাকেই তো একপাক্ষিক করে তুলেছেন। যদি তোমরা দেখো যে ভারতবর্ষের সংবিধানের যখন সংবিধান লিখিত হয়েছিল, তখন সেই সংবিধান অনেকটা ত্রিভুজাকৃতি ছিল। ত্রিভুজাকৃতির মধ্যে একটাতে হচ্ছে লেজিসলেচার, অর্থাৎ যারা আইনসভায় যান, নির্বাচিত জনপ্রতিনিধি, একদিকে জুডিশিয়াল অর্থাৎ আদালত, এবং একদিকে ব্যুরোক্র্যাটস বা এক্সিকিউটিভ যারা আধিকারিক। এবং এই তিনটের সমন্বয়ে হচ্ছে সংবিধান এমনভাবে করেছে যাতে তিনটের মধ্যে একটা সমন্বয় থাকে। এবং ঠিক তার মাঝখানে, অর্থাৎ যারা এই তিনটের কাউরির দ্বারাই প্রভাবিত নন, তার মধ্যে ছিল ভারতের নির্বাচন কমিশন, ইসিআই, ক্যাগের মতো সংস্থা। তার মানে এখন এই নির্বাচন কমিশনকে সরাসরিভাবে ওই মাঝখানে আর রাখা যাচ্ছে না, সেটা কিন্তু সরাসরিভাবে একটা দিকে সরে যাচ্ছে। এটাকে বলে স্কিউড সিস্টেম। এই স্কিউড সিস্টেম হওয়ার জন্য সেখানে নিরপেক্ষতা অলরেডি হারিয়েছে। আর এই ত্রিভুজটা পরবর্তীকালে সংবাদ মাধ্যম, অর্থাৎ তোমরা যারা আছো, তাদেরকে আর একটা স্তম্ভ ধরে এখন এটা চতুর্থ স্তম্ভ হয়েছে, যার ফলে এটা এখন চতুর্ভুজ হয়েছে। আর মাঝখানে গোলাকার জায়গাটা আছে, এবার গোলাকার জায়গাটা আর মাঝখানে থাকছে না, সেটা একদিকে সরে যাচ্ছে। তো সংবিধানে প্রথমেই তো ওনারা সংবিধান বিরোধী কাজ করেছেন, এখন আবার সংবিধান নিয়ে কি বড় বড় কথা বলছেন। অন্যদিকে বিহারের পর রাজ্যে এসআইআর এর পালা। সেখানে দেখা যাচ্ছে বারবার যে কথাটা শুভেন্দু অধিকারীরা বলছেন যে পশ্চিমবঙ্গে হিন্দু ভোটার সম্পূর্ণভাবে কমে যাচ্ছে আস্তে আস্তে, সেখানে মুসলমান ভোটারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তিনি কিছু জায়গার নাম উল্লেখ করেছেন, অর্থাৎ আলিপুরদুয়ার থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, মূলত বর্ডার সংলগ্ন এরিয়া। কিভাবে দেখছেন? প্রথম কথা, এই যে ওনাদের বক্তব্য, সেখানে পরিষ্কারভাবে আবার সংবিধানের কথা বলে সংবিধান বিরোধী কথা বলছে। কারণ সংবিধান বলছে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, অর্থাৎ আমাদের রাষ্ট্রের চরিত্র হচ্ছে ধর্মনিরপেক্ষ। সেখানে ওনারা কেন ধর্মের ভিত্তিতে বলছেন যে এখানে অনুপ্রবেশ বেড়েছে বা এখানে অবৈধ ভোটার বেড়েছে? যদি এটা বলতেন যে অবৈধ ভোটার বেড়েছে, সেটা বলছেন না। ওনারা পরিষ্কারভাবে বলছেন, আরো মানে খুব পরিষ্কারভাবে বলতে গেলে ওনারা বলছেন মুসলিম বেড়েছে পশ্চিমবাংলায়। ঠিক আছে, তো মুসলিম বেড়েছে, অনেক প্রশ্ন। এক হচ্ছে সেন্সাস কোথায়? 2011 পর থেকে কোনো সেন্সাস হয়নি। তাহলে সেন্সাস না হলে ইপি রেশিও, অর্থাৎ ইলেক্টর অ্যান্ড পপুলেশন রেশিও, কত জনসংখ্যা এবং কত ভোটার, তার একটা রেশিও হয়। সেটা দিয়ে ঠিক হয় যে কোথাও যদি মনে হয় যে খুব বেড়ে যাচ্ছে, তাহলে তখন এসআইআর করা হয় যাতে ইন্টেন্সিভলি পুরোটা রিভিউ হয়। তাছাড়া তো নির্বাচন কমিশনের এটা রেগুলার অ্যাক্টিভিটি যে তারা ভোটার লিস্ট থেকে নাম বাদ দেন, তারা ভোটার লিস্টে নতুন নাম তোলেন, এটা সারা বছর ধরে হতে থাকে। এসআইআর তখনই হয় যখন একবার সেন্সাস হচ্ছে, এখানে সেন্সাস হলো না, তাদের মনোপুতভাবে এসআইআর করতে হচ্ছে। এবার এসআইআর যদি করতে হয়, গুজরাটে নয় কেন, রাজস্থানে নয় কেন, কেন পশ্চিমবাংলায়, কেন বিহারে? কারণ বিহার এবং পশ্চিমবাংলায় নির্বাচন আগত। সেই নির্বাচনে বিজেপি জানে তারা বিহারও জিততে পারবে না, তারা পশ্চিমবাংলা জেতা তো দূরের কথা, পশ্চিমবাংলায় 50 পেরোবে না। সেক্ষেত্রে তারা নির্বাচন কমিশনকে বি টিম হিসাবে কাজে লাগিয়ে
নির্বাচনী জেতার চেষ্টা করছে। এই যে লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, মুসলিম লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এইসব বলছে। আমি কিছুক্ষণ আগেই একটা তথ্য দেখছিলাম, আমি তোমাকে তথ্যটা বলছি তাহলে বুঝতে পারবে। ভারতের যে বর্ডার আছে তার মধ্যে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের বর্ডার 2216 কিলোমিটার। এটা হচ্ছে পশ্চিমবাংলার সঙ্গে বাংলাদেশের বর্ডার। গুজরাট এবং পাকিস্তানের বর্ডার হচ্ছে 508 কিলোমিটার। রাজস্থান এবং পাকিস্তানের বর্ডার হচ্ছে 1070 বা 1170 এরকম কিছু, মানে 1100 কিলোমিটারের কাছাকাছি। পাঞ্জাব এবং পাকিস্তানের বর্ডার 500। তার মানে এটাও সবগুলো মিলিয়ে হচ্ছে রাজস্থান, পাঞ্জাব এবং গুজরাট মিলিয়ে প্রায় 2000 কিলোমিটার। তাহলে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের 2000 কিলোমিটারের 2200 কিলোমিটারের বর্ডার, ওখানেও 2000 কিলোমিটারের বর্ডার। ওখানেও ওরা একই ভাষায় কথা বলেন, রাজ্যের এদিকের মানুষও হিন্দি ভাষায় কথা বলেন, মানে আমাদের দেশের মানুষ। ঠিক বর্ডারের উল্টো দিকের মানুষও হিন্দি ভাষায় কথা বলেন। তাহলে সেখানে কেন এসআইআর করার প্রয়োজন মনে হচ্ছে না? কেন সেখানে অনুপ্রবেশ হয়নি এটা ধরে নিচ্ছেন? আসলে তা না, আসলে এরা হচ্ছে বাংলা বিরোধী। এটা আজ থেকে না, এটা যদি আমরা এদের পূর্বসূরিদের দেখি, 1905 সালে যখন বাংলা ভাগের প্রস্তাব দেওয়া হয়, লর্ড কার্জন যখন বাংলা ভাগের প্রস্তাব দেন, সেই সময় দাঁড়িয়ে বাংলার মাটিতে বিরোধিতা কে করছেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বিরোধিতা কে করছেন? অরবিন্দ ঘোষ। পক্ষে মতামত কে দিচ্ছেন? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার মানে সেই সময় দাঁড়িয়ে ধর্মের ভিত্তিতে ভাগ করার একটা যে প্রচেষ্টা হয়েছিল এবং ভাগ করা হয়েছিল, তারপর বলেছি না বাংলার মাটি শক্ত ঘাঁটি। এই বাংলা বিপ্লবীদের মাটি। বাংলায় আন্দোলন হয়, রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং রাখি বন্ধনের ডাক দেন এবং 1911 সালে তাদেরকে আবার ফিরিয়ে নিতে হয় এই প্রস্তাব। তখন থেকে শুরু হয়েছে। আজকে তাদের উত্তরসূরিরা আবার বাংলা নিয়ে একই কাজ করার চেষ্টা করছে। সমস্ত জায়গায় তাদের এই যে পার্টিকুলার একটা ধর্মকে নিয়ে বিদ্বেষ, যেটা ভারতবর্ষের ঐতিহ্যের সঙ্গে মানানসই নয়। এরা হচ্ছে বলে দিচ্ছে কেউ 1 কোটি মানুষ বাদ যাবে, কেউ বলছে 1,20,00,000 মানুষ বাদ যাবে। তো তারা কি আগেই জেনে গেল 1 কোটি? তার মানে কি আগে টার্গেটটা দিয়ে দেওয়া হচ্ছে, অঙ্ক করার আগেই উত্তরটা আগে জেনে যাচ্ছে, উত্তরটা বসিয়ে তারপরে অঙ্ক ব্যাক ক্যালকুলেশন করছে যাতে অঙ্কটা মেলানো যায়। তার মানে পুরোটাই বোঝা যাচ্ছে যে ওরা টার্গেট। গত লোকসভা নির্বাচনে 42 লক্ষ ভোটে ওরা পিছিয়ে ছিল। এখন ওদের দাবি হচ্ছে ওরা এমনিতে জিততে পারবে না, তাহলে সেটাকে বাড়িয়ে 42 লক্ষটাকে বাড়িয়ে ডাবলের বেশি করে দাও, তাহলে আমরা জিতে যাব। এই প্রেক্ষিতে তারা এসআইআর করার কথা চিন্তা করছে। আমার বক্তব্য হচ্ছে, যখন এই বাংলার মাটিতে, এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে তারা এইরকম কথা বলছেন, তাদের 1 কোটি মানুষ মুসলিম, তাদেরকে বের করে দিতে হবে বলছেন, তাদের চোখে ঝন্টু আলী শেখের নাম তো ধরা পড়ছে না তাদের মুখে। তারা দেখতে পাচ্ছেন না ইরফান মোল্লার কথা। অর্থাৎ তারা কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধর্মীয় বিভাজন করে, সমাজের মধ্যে বিভাজন করে দেশের ক্ষতি করার চেষ্টা করছেন। আর এসআইআর, আমরা তো বলেছি এসআইআর নিয়ে এত কথা হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডোরের সভা থেকে প্রথমেই দেখিয়ে দিয়েছিলেন একই এপিক কার্ডে কলকাতায় নাম আছে, হরিয়ানাতে নাম আছে। তার মানে নির্বাচন কমিশন কি ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন? সেই প্রশ্ন তো আমরা তুলেছিলাম, তার জবাব তারা দিচ্ছেন না। আমরা প্রশ্ন তুলেছি যে এসআইআরই যদি করতে হয়, 2024 আর 25-এর মধ্যে তো 1 বছরের পার্থক্য। 2024-এর লোকসভা নির্বাচন বাতিল করে দিন। 24-এর লোকসভা নির্বাচন বাতিল করে সরকার, কেন্দ্রীয় সরকার ডিসলভ করে দিন, ভেঙে দিন সরকার। গোটা দেশব্যাপী এসআইআর হোক একসঙ্গে। এসআইআর করার পরে আবার আমরা মানুষের কাছে যাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। তো সেই প্রস্তাব মানতে পারছেন না কেন? ভয় আছে। কারণ কি, নিজেদের বেলায় সব ঠিক আছে, যেখানে আমরা জিততে পারবো না সেখানে হচ্ছে কাজে লাগাবো। যার ফলে ওদের উদ্দেশ্য নিয়ে বাংলার মানুষ, দেশের মানুষ প্রশ্ন তুলছে। এবং এসআইআর শুধু ভোটের বিষয় নয়, তারা সরাসরি নাগরিকত্বতে চলে যাচ্ছে। অর্থাৎ এসআইআর এর সঙ্গে তারা এনআরসি কে কানেক্ট করছে। অত্যন্ত একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন করার দিকে এগিয়ে যাচ্ছে এরা। একেবারে শেষ প্রশ্নে যাব। আমরা দেখেছি বিগত কিছু দিন ধরেই কোনো ঘটনা ঘটলেই আমরা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সমীর ভট্টাচার্য সবাই প্রায় রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলেন। অন্যদিকে উত্তরবঙ্গে যে ঘটনা ঘটেছে খগেন মুর্মুদের উপর হামলা, সে তার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল স্বয়ং রাষ্ট্রপতির কাছে বলেছেন যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে তিনি ভীত আছেন। অন্যদিকে 2026 সালে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে এমনটা বলেছেন শুভেন্দু অধিকারী, যদি প্রশাসন এসআইআর কে না করে। একই উত্তর,
যে শুভেন্দুবাবুই ঠিক করে দিচ্ছেন রাষ্ট্রপতি শাসন জারি হবে কিনা। ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের রাষ্ট্রপতি, ভারতবর্ষের সংসদ কোনো কিছুর দাম নেই। সমস্ত কিছু বিজেপির নেতারা ঠিক করে দেবেন কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন হবে, কোন রাজ্যে হবে না। মণিপুরে দীর্ঘদিন ধরে এত মানুষের প্রাণ গেল, এত মানুষ আহত হলো, দুজন ভারতের সভ্যতার কলঙ্কজনক ইতিহাস হলো, দুজন তরুণীকে নগ্নভাবে রাস্তায় কিছু হায়নার দল তাদের বিভিন্ন জায়গায় শরীরে অঙ্গ প্রত্যঙ্গে হাত দিতে দিতে ঘোরালো। ভারতবর্ষের লজ্জাতম অধ্যায়, তারপরেও কলঙ্কজনক অধ্যায়, তারপরে সেখানে রাষ্ট্রপতি শাসন তখন জারি করার কথা মনে হয়নি, পরে গিয়ে জারি করছে, তখন মনে হয়নি। আজকে বিহারে তাদের নির্বাচন এসছে, এখন মনে হচ্ছে। পশ্চিমবাংলায় নির্বাচন এসছে, এখন মনে হচ্ছে। কিছুদিন আগে, এই 2-4 দিন আগেই ওড়িশা, বিজেপি শাসিত রাজ্য, সেখানে একজন বিজেপি নেতাকে গুলি করে মেরে দেওয়া হয়েছে। সেখানে আইন শৃঙ্খলা ঠিক আছে। আবার উল্টো দিকে কেন্দ্রের সরকারের তথ্য অনুযায়ী, এনসিআরবি রিপোর্ট অনুযায়ী, কলকাতা ভারতবর্ষের সুরক্ষা মানে দিক থেকে সব থেকে উপরে থাকা শহর, সব থেকে নিরাপদতম শহর। তাহলে তাদের বুঝতে হবে এইভাবে নির্বাচনের জন্য সমস্ত কিছুকে কাজে লাগিয়ে সংবিধানের বিরোধিতা করে ভারতবর্ষে টিকে থাকা যায় না। আর বাংলা প্রগতিশীলতার মাটি, এই বাংলার মাটি বিপ্লবীদের মাটি। এই বাংলার মাটিতে তারা যেন এই ভুলটা না করেন। বাংলার মাটি নেতাজি সুভাষ বোসের মাটি, বেগম রোকেয়ার মাটি, মাতঙ্গিনী হাজরার মাটি, প্রীতিলতার মাটি। এই বাংলার মাটিতে তাদের এই ধরনের যে প্রয়াস, সেই প্রয়াস ব্যর্থ হবে। 2026-এ বিজেপি বাংলার মাটি থেকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিকতা হারাবে।